আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকের প্রশ্ন সলভিং ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা 2024-এর রসায়ন বিষয়ের প্রশ্নটি সমাধান করব। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে পাশে থাকবে। চলো আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে আমাদের যে CH4 থেকে CH-Cl3 প্রস্তুত করো। অর্থাৎ প্রশ্নে বলা হয়েছে মিথেন থেকে ট্রাইক্লোরোমিথেন প্রস্তুত করতে বা ক্লোরোফর্ম বলতে পারো। আমরা সকলেই আমাদের পাঠ্য বইয়ের 11 অধ্যায় পড়েছি যে সরাসরি বিক্রিয়াটি দেওয়া আছে, আমরা উত্তর লিখে ফেলি যে বিক্রিয়াগুলো আমরা শুধু লিখব যে মিথেন থেকে আমরা খুব সহজেই আমাদের পাঠ্য বইয়ের 11 অধ্যায় অনুসারে অতিবেগুনি রশ্মির সাহায্যে আমরা খুব সহজেই আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটিয়ে আমরা ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন প্রস্তুত করতে পারি। যে CH4 প্লাস Cl2 equal to ultraviolet ray equal to CH3Cl plus HCl। পরবর্তী ধাপে CH3Cl plus Cl2 একইভাবে আল্ট্রাভায়োলেট রে ইকুয়াল টু CH2Cl2 প্লাস HCl। পরবর্তী ধাপে CH2Cl2 প্লাস পুনরায় Cl2 আবার আল্ট্রাভায়োলেট রে ইকুয়াল টু CH-Cl3 প্লাস HCl। তাহলে কিন্তু আমরা খুব সহজেই CH4 বা মিথেন থেকে আমরা খুব সহজেই কিন্তু ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম প্রস্তুত করতে পেরেছি। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন, হিলিয়াম, ক্লোরিন এবং N2O এর ব্যাপন হারের ক্রম লিখো। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে কোনো গ্যাসের ব্যাপন হার সর্বদা তার আণবিক ভরের উপর নির্ভর করে। অর্থাৎ যে গ্যাসের আণবিক ভর যত কম সেই গ্যাসের ব্যাপন হার তত বেশি। আমরা একটু দেখে নেই, উত্তর লিখি যে হিলিয়ামের আণবিক ভর আমরা সকলেই জানি যে হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4 গ্রাম এবং Cl2 এর আণবিক ভর আমরা সকলেই জানি ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5 গ্রাম। সুতরাং Cl2 অর্থাৎ দুইটি ক্লোরিনের পারমাণবিক ভর বা Cl2 এর আণবিক ভর হবে 35.5 ইন্টু 2 সমান 71 গ্রাম এবং N2O এর আণবিক ভর সমান আমরা সকলেই জানি নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14 এবং অক্সিজেনের আণবিক ভর হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 এবং অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে N2O এর আণবিক ভর হবে 14 গুণ 2 প্লাস 16 সমান 44 গ্রাম। যেহেতু আমরা আণবিক ভর পেয়ে গেলাম সেহেতু আমরা খুব সহজেই লিখতে পারি ব্যাপন হারের ক্রম। আমরা লিখলাম ব্যাপন হারের ক্রম, যে আমরা উক্ত বিশ্লেষণ থেকে দেখতে পাচ্ছি যে হিলিয়ামের আণবিক ভর সবচেয়ে কম, পরবর্তীতে N2 এর আণবিক ভর তার থেকে কম এবং Cl2 এর আণবিক ভর সবচেয়ে বেশি। অর্থাৎ ব্যাপন হারের ক্রমের ক্ষেত্রে হিলিয়ামের ব্যাপন হার সবচেয়ে বেশি, পরবর্তীতে N2O এর ব্যাপন হার সবচেয়ে বেশি এবং Cl2 এর ব্যাপন হার সবচেয়ে কম। অর্থাৎ আমাদের ব্যাপন হারের ক্রমটি হবে হিলিয়াম
গ্রেটার দেন N2O গ্রেটার দেন Cl2। আশা করি সকলে বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন, হিলিয়াম, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়নের ব্যাসার্ধের ক্রম লিখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে মনে রাখবে, কোনো মৌলের ব্যাসার্ধ লিখতে হলে সর্বদা আমাদেরকে সেই মৌলের শক্তি স্তরের সংখ্যা জানতে হবে। যে মৌলের শক্তি স্তরের সংখ্যা যত বেশি, সেই মৌলের ব্যাসার্ধ তত বেশি। এখন তোমরা চিন্তা করে দেখো, হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে 2টি, অর্থাৎ হিলিয়ামের শক্তি স্তর সংখ্যা 1, এবং সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি, অর্থাৎ সোডিয়ামের শক্তি স্তর 3টি। কিন্তু Na+, অর্থাৎ সোডিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তখন Na+ গঠিত হয়, অর্থাৎ সোডিয়াম আয়ন Na+ এর ইলেকট্রন হচ্ছে 10টি, অর্থাৎ শক্তি স্তর সংখ্যা 2টি, এবং পটাশিয়ামের ইলেকট্রন হচ্ছে 19টি, অর্থাৎ শক্তি স্তর সংখ্যা 4টি। কিন্তু পটাশিয়াম আয়ন অর্থাৎ K+ এর ইলেকট্রন হচ্ছে 18টি এবং শক্তি স্তর সংখ্যা হচ্ছে 3টি। তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপক অনুসারে হিলিয়ামের শক্তি স্তর সবচেয়ে কম, পরবর্তীতে সোডিয়ামের শক্তি স্তর তার থেকে বেশি, এবং পটাশিয়ামের শক্তি স্তর সবচেয়ে বেশি। অর্থাৎ আমরা লিখতে পারি যে ব্যাসার্ধের ক্রম হবে, সবচেয়ে বড় হচ্ছে পটাশিয়াম K+ আয়ন, এবং তার থেকে বড় হচ্ছে, তার থেকে ছোট হচ্ছে, মানে শক্তি স্তরের মানে ব্যাসার্ধের ক্রম আমরা লিখতে পারি যে K+ গ্রেটার দেন Na+ গ্রেটার দেন হিলিয়াম, অর্থাৎ হিলিয়াম হচ্ছে সবচেয়ে ছোট, Na+ তার থেকে বড়, এবং K+ সবচেয়ে বড়। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে জৈব অ্যাসিড থেকে অ্যালকিন প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু 11 অধ্যায়ে পড়েছো যে আমরা খুব সহজেই কিন্তু যে কোনো জৈব অ্যাসিড থেকে অ্যালকিন প্রস্তুত করতে পারি। আমরা একটু উত্তরটা লিখে ফেলি। ধরি জৈব অ্যাসিড, মনে করো আমরা ধরলাম প্রোপানয়িক অ্যাসিড, অর্থাৎ CH3CH2COOH, অর্থাৎ প্রোপানয়িক অ্যাসিড থেকে অ্যালকিন আমরা কি প্রস্তুত করব? অ্যালকিন অর্থাৎ ইথিন CH2 ডাবল বন্ড CH2 প্রস্তুত করব, CH2 প্রস্তুত করি। অর্থাৎ আমরা ধরি আমরা জৈব অ্যাসিড প্রোপানয়িক অ্যাসিড থেকে অ্যালকিন ইথিন প্রস্তুত করব। তাহলে আমরা বিক্রিয়াগুলো সরাসরি লিখে ফেলি যে CH3CH2COOH প্লাস আমরা সরাসরি এখানে কস্টিক সোডা NaOH দিয়ে দিব। তাহলে আমরা পাবো CH3CH2COONA প্লাস H2O, এবং আমরা দ্বিতীয় ধাপে CH3CH2COONA এর সাথে CaOH প্লাস CaO দিয়ে দিব। তাহলে আমরা পেয়ে যাব CH3 একক বন্ধন CH3, অর্থাৎ আমরা ইথেন পেয়ে যাব, প্লাস Na2CO3। তাহলে আমরা খুব সহজেই প্রোপানয়িক অ্যাসিড থেকে আমরা ইথেন পেয়ে গেলাম। এখন আমরা ইথেন থেকে ইথিন প্রস্তুত করব। তাহলে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? আমরা এখন ইথেন CH3 এর সাথে আমরা ক্লোরিন যুক্ত করতে পারি, প্লাস Cl2 আল্ট্রাভায়োলেট রে সমান সমান আমাদের থাকবে CH3CH2Cl প্লাস HCl। এখন উক্ত CH3
CH2 Cl এর সাথে যদি আমরা KOH এর অ্যালকোহলীয় দ্রবণ যোগ করি তাহলে আমরা পেয়ে যাব CH2 ডাবল বন্ধন CH2 প্লাস KCl প্লাস H2O। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম খুব সহজেই যে আমরা কিন্তু খুব সহজেই তাহলে জৈব অ্যাসিড অর্থাৎ প্রোপানয়িক অ্যাসিড থেকে আমরা অ্যালকিন CH2 অর্থাৎ ইথিন প্রস্তুত করতে পেরেছি। তোমরা চাইলে এখানে বিউটানোয়িক অ্যাসিড অথবা পেন্টানোয়িক অ্যাসিড অথবা ইথানোয়িক অ্যাসিড যে কোনো কিছু ব্যবহার করে অ্যালকিন প্রস্তুত করতে পারো। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন, Cr2O7 2- এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা লিখো, অর্থাৎ Cr এর জারণ সংখ্যা লিখো। আমরা উত্তর লিখে ফেলি। তোমরা অনেকেই হয়তো জারণ সংখ্যার অঙ্কটি করেছো, 7 অধ্যায়ে রয়েছে জারণ সংখ্যার অঙ্ক। মনে করো আমরা ধরি Cr বা ক্রোমিয়ামের জারণ সংখ্যা x। তাহলে প্রশ্নানুসারে যেহেতু Cr2 অর্থাৎ x গুণ 2 প্লাস, আমরা সকলেই জানি সাধারণত কোনো যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2 হয়। তাহলে আমরা লিখতে পারি প্লাস -2 ইন্টু 7 সমান সমান, যেহেতু পাওয়ার দেওয়া আছে 2 সমান সমান -2 বা 2x প্লাস, দুঃখিত মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাস 14 সমান সমান -2 বা 2x সমান -2 প্লাস 14 বা 2x সমান 12, সুতরাং x সমান 6 প্লাস 6। তাহলে আমরা পেয়ে গেলাম ক্রোমিয়ামের জারণ সংখ্যা। সুতরাং Cr এর জারণ সংখ্যা প্লাস 6। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে প্লাস 6। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন, 20 গ্রাম CaCO3 থেকে কত সিসি CO2 উৎপন্ন করা যাবে, অর্থাৎ 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত কিউবিক সেন্টিমিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা যাবে। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। প্রথমে আমরা বিক্রিয়াটি লিখে ফেলবো সকলেই। যে উত্তর লিখি আমরা বিক্রিয়াটি জানি যে CaCO3 কে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা পেয়ে যাব CaO প্লাস CO2। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি যে ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40। তাহলে আমরা এখানে সবার আগে পারমাণবিক ভরটি হিসাব করব যে 40 প্লাস কার্বনের পারমাণবিক ভর 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3 সমান সমান 100 গ্রাম। এবং আমরা সকলেই জানি কার্বনের পারমাণবিক ভর 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2 সমান সমান 44 গ্রাম। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100 গ্রাম এবং কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44 গ্রাম। এখন আমরা দেখব 20 গ্রাম থেকে আমরা কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাবো। অর্থাৎ আমরা লিখতে পারি 100 গ্রাম থেকে CO2 পাই বা কার্বন ডাই অক্সাইড পাই 44 গ্রাম। সুতরাং 20 গ্রাম থেকে CO2 পাই আমরা কত লিখব, 44 গুণ 20 বাই 100 এত গ্রাম সমান সমান, আমরা একটু ক্যালকুলেশন করে নিই, 44 ইন্টু 20 বাই 100
সমান সমান 8.8 গ্রাম। অর্থাৎ আমরা 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 8.8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেয়েছি। তাহলে আমরা এখন সকলেই জানি যে 1 মোল বা 44 গ্রাম CO2 সমান 22.4 লিটার বা 22,414 সিসি। সুতরাং 8.8 গ্রাম CO2 সমান আমরা লিখতে পারি 22,414 গুণ 8.8/44 এত সিসি সমান আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 4,482.8 সিসি। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে 4,482.8 সিসি। তাহলে আমরা পেয়ে গেলাম যে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 4,482.8 সিসি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা যাবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন দেওয়া আছে 235 ভর সংখ্যা 92 পারমাণবিক সংখ্যা ইউরেনিয়াম প্লাস 1 নিউটন ইকুয়াল টু A প্লাস 92/56 ক্রিপ্টন প্লাস 3 নিউটন প্লাস শক্তি A সমান হট। অর্থাৎ এই বিক্রিয়াটি আমাদেরকে পূর্ণ করতে হবে এবং দেখতে হবে A সমান কত। আমরা সকলেই জানি যে নিউক্লিয়ার শক্তির বিক্রিয়ার ক্ষেত্রে ইউরেনিয়ামকে যদি আমরা 1 নিউটন দ্বারা আঘাত করি তাহলে আমরা পরবর্তীতে 141 ভর সংখ্যার ব্যারিয়াম পাবো এবং 92 ভর সংখ্যার ক্রিপ্টন পাবো এবং 3টি নিউটন পাবো এবং আমরা প্রচুর শক্তি পাবো। অর্থাৎ আমাদের বিক্রিয়াটি পূর্ণ করে পাই, উত্তর লিখি যে 235/92 ইউরেনিয়াম প্লাস 1 নিউট্রন ইকুয়াল টু 141। তোমাদের পাঠ্য বইতে এই বিক্রিয়াটি সরাসরি দেওয়া হয়েছে যে 141/56 বেরিয়াম প্লাস 92/36 ক্রিপ্টন প্লাস 3 নিউটন প্লাস শক্তি। সুতরাং A সমান 141/56 বেরিয়াম। তাহলে সঠিক উত্তরই হবে A সমান 141/56 বেরিয়াম। পরবর্তী কোশ্চেন 8 নম্বর প্রশ্ন, ম্যাগনেসিয়াম ও নিকেল তড়িৎদ্বার বিক্রিয়া লিখো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম অধ্যায়ে পড়েছি যে আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ অনুযায়ী যে ধাতুগুলো উপরের দিকে থাকবে সেগুলো হচ্ছে অ্যানোড এবং যেগুলো নিচের দিকে থাকবে সেগুলো হচ্ছে ক্যাথোড। যেহেতু ম্যাগনেসিয়াম এবং নিকেলের মধ্যে ম্যাগনেসিয়াম সক্রিয়তা সিরিজে উপরের দিকে, সেহেতু ম্যাগনেসিয়াম হবে অ্যানোড এবং যেহেতু নিকেল সক্রিয়তা সিরিজে নিচের দিকে সেহেতু নিকেল হবে ক্যাথোড। তাহলে আমরা তড়িৎদ্বার বিক্রিয়া লেখার সময় প্রথমে লিখব অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যানোড বিক্রিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে অ্যানোড বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? অবশ্যই ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে, যে Mg-2 ইলেকট্রন ইকুয়াল টু Mg2+। এটি হচ্ছে অ্যানোড বিক্রিয়া। এবং পরবর্তীতে আছে ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? অবশ্যই নিকেল 2টি ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে, অর্থাৎ নিকেল 2+ আয়ন প্লাস 2 ইলেকট্রন মাইনাস ইকুয়াল টু নিকেল সলিড। অর্থাৎ ক্যাথোড বিক্রিয়ার ক্ষেত্রে সর্বদা মনে রাখবে যে
অ্যানোডে ত্যাগ করা ইলেকট্রন অবশ্যই ক্যাথোডে থাকা ধাতু গ্রহণ করবে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের ত্যাগ করা দুটি ইলেকট্রন নিকেল আয়ন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে। এটি হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন, বেরিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, বোরন এগুলোর আয়নীকরণ শক্তির ক্রম লিখো, অর্থাৎ এই মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আয়নীকরণ শক্তির ক্রম লিখতে হলে আমাদেরকে সর্বদা প্রথমে অবশ্যই ইলেকট্রন বিন্যাসটি বের করে নিতে হবে। তাহলে আমরা উত্তর লিখি, নিম্নে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করি, যে নিম্নে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করি। আমরা বিন্যাস করব। প্রথমে আছে বেরিলিয়াম, এর ইলেকট্রন সংখ্যা কত? 4। ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2। পরবর্তীতে আছে নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রন 7টি, ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p3। এবং অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি, অর্থাৎ 1s2 2s2 2p4। এবং বোরনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি, 1s2 2s2 2p1। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এই মৌলগুলোর মধ্যে বেরিলিয়ামে শক্তি স্তর সংখ্যা, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ 2s2 এটি পূর্ণ, অর্থাৎ এটি হচ্ছে স্থিতিশীল। এবং নাইট্রোজেন মৌলেও অনুরূপভাবে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা পি অরবিটাল 3 অর্ধপূর্ণ, অর্থাৎ যেহেতু পি অরবিটাল অর্ধপূর্ণ তাই নাইট্রোজেন মৌলটিও অধিকতর সুস্থিত। এবং অক্সিজেনের ক্ষেত্রে উল্টো ঘটনা, অক্সিজেনের ক্ষেত্রে পি অরবিটাল অর্ধপূর্ণ নয় অথবা পূর্ণ নয়। এবং বোরনের ক্ষেত্রেও সর্বশেষ উপশক্তি স্তর অর্থাৎ পি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ নয়। অর্থাৎ উদ্দীপকের তথ্য মতে বেরিলিয়াম এবং নাইট্রোজেন মৌল দুটি সুস্থিত, কিন্তু অক্সিজেন এবং বোরন সুস্থিত নয়। এখন পর্যায় সারণী যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পর্যায় সারণীর একই পর্যায়ে 2 নম্বর পর্যায়ে মৌলগুলো অবস্থিত। এখন 2 নম্বর পর্যায়ের মধ্যে অক্সিজেন সর্বডানে অবস্থিত, তার ডানে হচ্ছে নাইট্রোজেন, তার ডানে বোরন এবং তার ডানে বেরিলিয়াম। অর্থাৎ উদ্দীপক অনুসারে কিন্তু আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী পারমাণবিক মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম হওয়া উচিত ছিল অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন বোরন গ্রেটার দেন বেরিলিয়াম, কিন্তু এটি সঠিক হবে না। কেননা আমরা দেখেছি যে বেরিলিয়াম এবং নাইট্রোজেন হচ্ছে সুস্থিত, সেহেতু সর্বডানে সুস্থিত মৌল কোনটি? নাইট্রোজেন। তাহলে আমরা আগে লিখি আয়নীকরণ শক্তির ক্রম। আমরা লিখি আয়নীকরণ শক্তির ক্রম। সর্বদানে সুস্থিত মৌল কোনটি? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন হবে সবার প্রথমে, তার থেকে ছোট কোনটি? তার থেকে নাইট্রোজেন গ্রেটার দেন হবে অক্সিজেন, কারণ অক্সিজেন পরবর্তীতে অক্সিজেন সর্বডানে অবস্থিত। তাহলে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন আবার সর্বডানে বোরন অবস্থিত, কিন্তু বোরন যেহেতু সুস্থিত নয় সেহেতু বেরিলিয়াম সুস্থিত হওয়ায় অক্সিজেনের পরবর্তীতে আমাদের বেরিলিয়াম হবে। তাহলে অক্সিজেন গ্রেটার দেন বেরিলিয়াম গ্রেটার দেন বোরন। তাহলে আমাদের সঠিক ক্রমটি হবে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন বেরিলিয়াম গ্রেটার দেন বোরন। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। 10 নম্বর প্রশ্ন, 7 অণু কেলাস পানি বিশিষ্ট লবণের সংকেত লিখো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রসায়ন বইতে সরাসরি কয়েকটি বিক্রিয়া দেওয়া আছে যেখানে 5 অণু 6 অণু এবং 7 অণু কেলাস পানি বিশিষ্ট লবণের সংকেত দেওয়া ছিল। আমরা
সকলেই জানি যে 7 অণু বিশিষ্ট লবণের সংকেত হচ্ছে ZnSO4 7H2, অথবা তুমি চাইলে যেমন হেপ্টাহাইড্রেট জিঙ্ক সালফেট, এটি হচ্ছে হেপ্টাহাইড্রেট জিঙ্ক সালফেট। অনুরূপভাবে তুমি চাইলে এখানে লিখতে পারতে, অথবা তুমি লিখতে পারো হেপ্টাহাইড্রেট ফেরাস সালফেট, অর্থাৎ FeSO4 7H2O। অনুরূপভাবে যদি কখনো বলে 5 অণু কেলাস পানি, তাহলে আমরা লিখব 5 অণু কেলাস পানি। বললে আমরা লিখতে পারি পেন্টাহাইড্রেট কপার সালফেট CuSO4 5H2O। আবার অনুরূপভাবে যদি আমাদেরকে কখনো বলে যে 6 অণু কেলাস পানি লিখো, তাহলে আমরা লিখতে পারি MgCl2 6H2O। তাহলে আমরা লিখতে পারি MgCl2 7H2O। যদি আমাদেরকে 7 অণু বলে, তাহলে আমরা লিখতে পারি ZnSO4 7H2O বা FeSO4 7H2O, অথবা আমরা লিখতে পারি MgCl2 7H2O, অর্থাৎ হেপ্টাহাইড্রেট ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবং যদি আমাদেরকে 5 অণু কেলাস পানি বলে, তাহলে লিখতে পারি পেন্টাহাইড্রেট কপার সালফেট CuSO4 5H2O। এবং যদি আমাদেরকে 6 অণু বলে, তাহলে আমরা লিখতে পারি যে CaCl2 6H2O। অর্থাৎ আমরা আমাদের রসায়ন বই অনুসারে উক্ত যৌগগুলো আমরা সহজেই লিখতে পারি। আমাদের যত ক্লাস পানি বলবে, সেই ক্লাস পানি অনুসারে 6 অণু বলুক, 7 অণু বলুক, 5 অণু বলুক, আমরা এগুলোর মধ্যে যে কোনো একটি লিখে দিলেই কিন্তু আমরা নম্বর পেয়ে যাব। আশা করি সকলের কাছে ক্লাসটি ভালো লেগেছে। যদি কোথাও না বুঝে থাকো, অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের ফেসবুক পেজে তোমরা যুক্ত থাকতে পারো, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার যে কোনো ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাও। সকলের প্রতি শুভকামনা জ্ঞাপন করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।